ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের দাবি এই বিষয় নিয়ে আজকে আমরা কিসেমেন মুক্তবাকে আলোচনা করছি। আছেন ছাত্রদের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষকদের মধ্যেও আছেন। আমরা চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খানের কাছে। অনেকগুলো বিষয় চলে এসেছে এখানে। ডক্টর কামাল উদ্দিনও তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত তার পক্ষে বলেছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের একজন আছেন, টেলিফোনে অনেকে বলেছেন। একটি বিষয় ডক্টর তানজিম আপনি একমত হবেন কিনা, এই যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ যদি না থাকে, অনেক সময় দেখা যায় যে অপছন্দের কোনো একটি বিষয়ে কোনো একটি ছাত্র ভর্তি হয়ে গেল, এক বছর পড়ালেখার পর আবার দ্বিতীয়বার যখন ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আসে, সে পরীক্ষা দিয়ে তার পছন্দের ইস্পিত একটি বিষয় চলে গেল। সেক্ষেত্রে এই এক বছর পড়ালেখার পরে একটি আসন শূন্য হলো, সেটি অর্থনীতির বিচারও এক ধরনের ক্ষতি, মেধারও অপচয়, সময়েরও অপচয়। সেটি তো রোধ করা গেল যদি এই সিদ্ধান্ত এবার মেনে নেই। সেক্ষেত্রে এই সিদ্ধান্তে কোনো ঘাটতি কিংবা গলতি ছিল কিনা? আমি বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া বন্ধ করে দিলাম, তার মানে আমার সিট থাকবে, নষ্ট হবে না। এখন বিষয় হচ্ছে, একটা শিক্ষার্থীর সেই অধিকারটুকু তো আছে যে তার জীবনের মান উন্নয়ন করা, এবং সে যদি মনে করে পালির চাইতে আমি যদি ইংরেজি বিভাগে পড়ি কিংবা অন্য কোনো বিভাগে পড়ি, এটা আমার জীবনের মান উন্নয়নটা খুব সহজ হবে। এবং আমাদের শিক্ষা আমরা কেন অফার করি? তার মান উন্নয়নের জন্যই তো। তাহলে আমি তাকে কেন বঞ্চিত করব? এখন বিষয় হচ্ছে, এখন আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম। একটা ছেলে পদার্থবিজ্ঞানে ভর্তি হলো, সে মনে করলো পদার্থবিজ্ঞান আমার ভালো লাগছে না, আমি টেক্সটাইল যে ইনস্টিটিউটগুলো আছে, লেদার টেকনোলজিতে আমি মোর স্কিল ওরিয়েন্টেড কিছুতে পড়ব। তখন আপনি কি তাকে আটকে রাখতে পারছেন? সেটা তো পারছেন না। সেটা যদি আপনি অ্যালাউ করেন, তাহলে এটা কেন অ্যালাউ করবেন না? আরেকটা বিষয় হচ্ছে যে সিট আসলে নষ্ট হচ্ছে, এটা তো এখনকার নতুন কোনো বিষয় না, এটা তো সবসময় হয়ে আসছে। এখন এই বিষয়টাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, এবং সেটা অ্যাড্রেস করার জন্য আমার কাছে খুব জরুরি মনে হয় যে আসলে ভর্তি পরীক্ষার মধ্যে কোনো পরিবর্তন আনা যায় কিনা, এবং ওই পরিবর্তনের মধ্যে দিয়ে এটা নিশ্চিত করা যায় কিনা যা যে বিষয়ে আগ্রহ আছে সে সেই বিষয় নিয়ে পড়বে, মানে মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া সেটা। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে জাহাঙ্গীরনগরে আমরা তো এই বিতর্কটা আমরা দেখিনি, কারণ তারা বিভাগ ভিত্তিক ভর্তি পরীক্ষা, এবং যে যে বিভাগ ভর্তি হতে চায় সে সেই বিভাগ থেকে ফর্ম নিচ্ছে এবং ওভাবে পরীক্ষা দিচ্ছে। তো সেরকম এগুলো খুবই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেরকম কোন প্রক্রিয়াটায় আমরা যেতে পারি কিনা। কিন্তু এখন আমি আবারও বলছি যে আমার সমস্যার সমাধানটা এইভাবে তড়িঘড়ি করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অনাস্থা এবং একরকমের আমি বলতে চাই সমাজ বিচ্ছিন্নতা, সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণ করতে পারছে না, এবং আমরা মনে করছি আমরা খুবই এক্সক্লুসিভ একটা ক্লাব ঢাকা ইউনিভার্সিটি, যেটা আসলে ঢাকা ইউনিভার্সিটির যে একটা মৌলিক অবস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই মৌলিক অবস্থানটাকেই আসলে বিরোধিতা করা আমি মনে করি ব্যক্তিগতভাবে। জি, ধন্যবাদ। ডক্টর কামাল উদ্দিন, একটি প্রশ্ন বারবার আসছে, রিয়াজুলও করেছিলেন, যে হুট করে নেওয়া সিদ্ধান্ত। আপনার কি মনে হয় যে এটি বেশি সময় দিয়ে, যেরকম বুয়েট করেছে, দুবারের সময়, 2 সেশন আগে ঘোষণা দিয়ে তারপর করেছে, শিক্ষার্থীদের একটি মানসিক প্রস্তুতির বিষয় থেকে থাকে, এটি কি সময় উপযোগী হয়েছে কিনা এই সিদ্ধান্তটি? আমরা কিন্তু বলছি যে যেহেতু আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা মানে আমাদের সবচেয়ে মেরিটোরিয়াস ছাত্রছাত্রী তাদেরকে সুযোগ দিতে পারি আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানটিতে, সুতরাং সেখানে কিছু বিতর্ক থাকতেই পারে, যারা বলতেছে দ্বিতীয়বার হলে ভালো হতো। তো আমরা মনে করি, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তির যে প্রথম আবেদন কল করলো, সেটা কিন্তু যেদিন ইন্টারমিডিয়েট রেজাল্ট হচ্ছে ঠিক তার পরের দিনই, তখনও অন্যান্য কোনো ইউনিভার্সিটি প্রক্রিয়া শুরু করে নাই। আমরা এই কাজটি করছি এই জন্যই চিন্তা করে যে ঠিক আছে, এই যে বিভিন্নভাবে কোচিং এ যায়, এখন আপনারা অনেকে বলছেন যে এই কোচিং প্রক্রিয়া বা পরের বার পরীক্ষা দিলে মানে যারা গ্রাম থেকে আসে, কিন্তু আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে, আমার হাতে এখানে স্ট্যাটিস্টিক্স আছে, আমি খুব ভালো করে প্রমাণ করতে পারবো যে আসলে পরের বার পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে জায়গাটা যাই, সেই জায়গাটা যাদের একটু অর্থবিত্ত ভালো আছে তারা একটু প্রেফারেন্স পায়। কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠানটি আসলে দরকার যারা জেনুইন মেরিটোরিয়াস তাদের জন্য। তো সময় উপযোগীর ব্যাপারটা বারবার আসছে। দেখুন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো দ্বিতীয়বার পরীক্ষা হবে না, দ্বিতীয়বার যারা আগামীতে যে ভর্তি পরীক্ষা এখন অনেক দূরে, আমরা অনেক পরে বলতে পারতাম, কিন্তু আমরা এত আগে বলছি কেন? যাতে করে ছাত্ররা আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তি হতে পারে, যে যারা চান্স পেল না, তারা বুঝে নেয় যে এটা আর সুযোগ নেই।
না হলে তো আমরা আরো পরে বলতে পারতাম। আজকে যারা অনেকে আন্দোলন করছে অবশ্যই তার অধিকার আছে, তার অধিকার নিয়ে আন্দোলন করে, আমি আন্দোলন করতে কাউকে বাধা দিচ্ছি না, কিন্তু তারা তো সেই সুযোগটা নাও পেত। আর বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে যেভাবে বলছি এভাবে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে সে বাস্তব কারণে আপনারাও জানেন সরকারের অনেক সিদ্ধান্ত নিলে পরে সেই সিদ্ধান্ত টিকিয়ে রাখা। তো আমরা যেটা করছি আমরা মনে করি এনাফ সময় দেওয়া হয়েছে। আর আমি যে জিনিসটা বারবার বলছিলাম যে আসলে তো আমরা নলেজ মেজারমেন্ট নিয়ে প্রশ্ন করছি, যেমন আমাদের সহকর্মী বললো যে ভর্তি পরীক্ষা প্রক্রিয়া, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রথমবার চান্স পাবে, যেমন আচ্ছা বলুন তো এই তরুণ বন্ধুরা সবাই ফেসবুক ইউজ করে, যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তার বয়স 30-এর মতো, মার্ক জুকারবার্গ, কিংবা মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা, কিংবা ইন্টারনেটের, এরা সবাই কেন আমেরিকায় থেকে আসলো? একটু বন্ধুদের একটু চিন্তা করতে বলবো। আপনি এভারেজ লেভেলের স্টুডেন্ট দিয়ে পৃথিবীটাকে খুব বেশি পরিবর্তন করতে পারবেন না। আপনার কিছু এক্সক্লুসিভ প্রতিষ্ঠান থাকা উচিত। দ্বিতীয়বার কেউ পরীক্ষা দিলে কম মেরিটোরিয়াস হবে আমি বলছি না, কিন্তু আমি কেন দ্বিতীয়বারের ছেলেটাকে দিব? আমি যদি মনে করি যে যারা ট্রুলি মেরিটোরিয়াস তারা তো প্রথমবারই চান্স পাবে, যে পারে প্রথমবারই পারে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি বলি, একটি ছেলে স্কুলের পাশে দাঁড়িয়ে তার শিক্ষকের কথা শুনছে কারণ তার গায়ে শার্ট নাই, ক্লাসে ঢুকতে পারে না, সেই ছাত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন শিক্ষক। কিন্তু মানে সুযোগ সবার জন্যই থাকে, এরকম বহু শিক্ষকও রয়েছেন যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়ে তারা এসেছেন। আপনি কম মেধাবী বলবেন কিনা? না, আমি যেহেতু এটা জ্ঞান চর্চার একটি জায়গা, সেখানে আমি শুরুতেই বলছি যে দেখেন নলেজের ট্রু মেজারমেন্ট এখনো নাই। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলছে। আমি বরঞ্চ এটাতেই স্ট্যান্ড করবো যে হ্যাঁ, দ্বিতীয়বার যার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে সম্ভাবনা আছে সে কম মেরিটোরিয়াস। কারণ আমি 2 বছরের পরিস্থিতি খুব সংক্ষেপে বলি যে 2000 ঘন্টা পরে আমি বিশ্ববিদ্যালয়ে আসতে পারি। আমার যে বন্ধুটি 3000 ঘন্টা লাগছে তাকে আমি নেব কেন স্লো মুভারকে? সে বরঞ্চ যদি ঢাকা ইউনিভার্সিটি না হয় অন্য একটা ইউনিভার্সিটি পড়ুক, ভবিষ্যতে তার সুযোগ আছে। মাস্টার্স এখন আমরা নিচ্ছি, সুতরাং আপনাকে ঠিক ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে। এখন ঢাকা ইউনিভার্সিটিটা গৌরব আছে, আমরা খুব ভালো ফিল করি এই যে পড়তে হবে সবাই বলছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি আমাকে প্রচুর নেগেটিভ প্রচারণা আমরা দেখি। কিন্তু এখন আমরা বুঝতে পারলাম যে না, এই জাতীয় প্রতিষ্ঠানটি দর্শক আসবো আপনার কাছে দর্শকের প্রশ্নটি নিয়ে। দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি এই সিদ্ধান্তের ফলে যে গ্রাম ও শহরের যে একটা বৈষম্য, একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামের যে ছেলেটা স্কুল কলেজ গ্রামে কাটাইছে, বাট ঢাকায় যে স্কুল কলেজ ঢাকায় কাটাইছে, এর ভিতরে যে বৈষম্যটা সৃষ্টি হয়, গ্রামের ছেলেটা যখন শহরে আসবে পরীক্ষা দিবে তখন পরিবেশের সাথে খাপ খাওয়ান নেওয়ার জন্য, কিন্তু ছেলেটা মেধাবী, পরিবেশের খাপ খাওয়ান নেওয়ার জন্য ওর যে সময় উপরে যেতে হবে সেটা পাচ্ছে না। নেক্সট টাইম পরীক্ষা দিলে থেকে তার একটা সময় পায়, একটা অভিজ্ঞতার খাতিরে ভালো করে। মেধাবীর ক্ষেত্রে এটা জরুরি। আর যদি কোচিং বাণিজ্যের কথা স্যাররা বলে যে এটা তো প্রশাসনের হাতে সম্পূর্ণটা, এটা তো ছাত্রদের উপর দায়ভার করে দিতেছে, এটা তো কোনোভাবে ঠিক না বিশেষ স্যারের। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসবো ডক্টর তানজিম এবং ডক্টর কামাল, আপনার দুজনের কাছে, রিয়াজুলের কাছে একটু যেতে চাই। আপনারা বলছিলেন যে হুট করে সিদ্ধান্ত নেবার কারণে আপনাদের এক ধরনের মানসিক প্রস্তুতির ঘাটতি ছিল। তাহলে কি আসলে পরীক্ষা দেওয়ার সময় একজন পরীক্ষার্থীর কি হওয়া উচিত? যে হাফ হার্টেড পরীক্ষা দেওয়া উচিত, নাকি না যেবার পরীক্ষা দেবো সেবারই পেয়ে যাওয়ার মতো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া উচিত? না, অবশ্যই হাফ হার্টেড পরীক্ষা কেন দেবো, সেভাবেই পরীক্ষা দেবো যে এবারই যেন হয়। কিন্তু কোনো কারণে যদি না হয়, সেটি যদি দ্বিতীয়বারও না হয় তাহলে সেটি মেনে নেবে? হ্যাঁ, কারণ হচ্ছে পূর্ববর্তী সময় তো এটা চলে আসছে, সেই হিসেবে তো আমাদের একটা অধিকার ছিল। এখন আমরা দেখেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিল সেটা নিয়েছে আমাদের পরীক্ষার পর। তারা বেশ কিছু যুক্তি দেখিয়েছে, আর আসন ফাঁকা থাকার একটা কথা বলেছেন যে যদি যে স্টুডেন্টটা একটা দুর্বল সাবজেক্টে একটা নিচের দিকের সাবজেক্ট পাচ্ছে, বা যেমন পালি বা সংস্কৃত পাচ্ছে, তারাই পরের বছর একটা ভালো সাবজেক্টে চলে যাচ্ছে, ওই আসনটা ফাঁকা যাচ্ছে। এতে করে অর্থনৈতিক একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটগুলো অনেক মূল্যবান, সেহেতু এই সিট ফাঁকা যাওয়াটা একটা ক্ষতি। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে একটা শিক্ষার্থী, আমার বয়স এখন 18 বছর, 18.5 বছর, আমি কিন্তু জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে কি পড়ায় বা কেমিস্ট্রিতে কি পড়ায়। এখন আমার মনে হলো যে আমার ফিজিক্সটা ভালো হবে, আমি নিলাম। শেষে দেখা গেল যে না, আমার ফিজিক্সের চেয়ে আমার মনে হয় কেমিস্ট্রিটা ভালো হতো। দেন আমার তো এই স্বাধীনতাটা থাকা উচিত যে আমি একটা ভালো বিষয় নিয়ে পরবর্তীতে পড়বো। এটা আমাদের দেশে এখন জানি না কিরকম কি, বাইরের দেশে এরকম সুযোগ থাকে, সব সময় থাকে। আমাদের দেশে হয়তো অন্যান্য প্রতিবন্ধকতা আছে, প্রতিকূলতা আছে, কিন্তু এখানেও তো আমাদেরকে এইভাবে বঞ্চিত করেই যে সিদ্ধান্তটা নিতে হবে, এর কোনো যৌক্তিকতা আছে বলে আমিও মনে করি না। অন্তত স্যার কি বললেন, যাই হোক, আমরা বলতে যাচ্ছি
যে সকল শিক্ষার্থীরা যে কোনো একটা সাবজেক্টে সুযোগ পেয়েছে, ধরেন পালি বা সংস্কৃত যে কোনো সাবজেক্টে সুযোগ পেয়েছে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, তাদেরকে যদি পরীক্ষাটা দিতে না দেওয়া হয় পরবর্তীতে, তাহলে কিন্তু এই আসনটা ফাঁকা থাকে না। আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে যদি একই সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে? না, আমি বলতে চাচ্ছি যে যে কোনো একটা সাবজেক্টে যে স্টুডেন্টটা আমি এবার যদি সুযোগ পেয়ে যাই, তাহলে আমাকে পরের বার পরীক্ষা দিতে না দেওয়া হোক, বাকিরা দেয়, তাহলে তো আর আসন ফাঁকাটা থাকে না। তাহলে আমি যে সাবজেক্টটা চেঞ্জ করে নেব সেই সুযোগটা আর থাকছে না। বুঝতে পারছি। তারপর যেটা বলা হচ্ছে যে বৈষম্যের কথা বলা হচ্ছে, প্রথমবার যে শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার সময়টা অনেক কম, দ্বিতীয়বার যারা দিচ্ছে তারা বেশি সুযোগ পাচ্ছে, সময় পাচ্ছে, তারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। তাহলে আজকে আমি প্রথমবার দিয়েছি, আমার একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, আমি কম সময় পেয়েছি, আমিই তো আবার পরবর্তীতে গিয়ে ওই অ্যাডভান্টেজটা পাচ্ছি। ব্যাপারটা কি একই দাঁড়ালো না শেষে? আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা গ্রামের ছেলে, গ্রামে সে যে পড়াশোনার সুযোগটা পায়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে যে সুযোগটা পায়, ঢাকার নটরডেম কলেজ বা সিটি কলেজের একটা ছেলে তো তার চেয়ে অনেক বেশি সুযোগ পায়। গ্রামের একটা ছেলে এসে খুঁজতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়, আর এখানে শহরের একটা ছেলে সবকিছু জানে। তাহলে ওই যে গ্রামের ছেলেটা, তার কি একটা ডিসঅ্যাডভান্টেজ আছে? সে আসবে, তার সময়টা নিতে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে যদি দ্বিতীয়বার সুযোগটা দেওয়া হয়, তাহলে তো সে ওই সুযোগটা পাচ্ছে। আজকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, দেশের বাইরে থেকে স্টুডেন্টরা এসে এখানে পড়ছে, কিন্তু যদি এই সিদ্ধান্তটাই কার্যকর করা হয় যে প্রথমবারই হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে যারা অ্যাডভান্টেজ পাচ্ছে শহরের ছেলেরা, তারাই সুযোগগুলো নিয়ে নিচ্ছে। আর আরেকটু বলবো আমি, আরেকটা কথা যেটা বলা হয়েছে যে দুর্নীতির কথা বলা হয়েছে, যে প্রথমবার যারা সুযোগ না পায় তারাই বেশি দুর্নীতি করে। এটার কিন্তু কোনো যৌক্তিক পরিসংখ্যান নেই। আর ব্যাপারটা হচ্ছে যে দুর্নীতি বন্ধ তো আমাদের দায়িত্ব না, দুর্নীতি বন্ধ তো প্রশাসনের দায়িত্ব। একটা ছেলে বা একটা মেয়ে অসদুপায় নিয়ে, অসদুপায় নিয়ে, হ্যাঁ, এই যে অসদুপায় অবলম্বন করছে, এরা কজন, এরা সংখ্যায় কত? এরা কিন্তু খুব কম। এদের জন্য আপনি বৃহৎ একটা স্টুডেন্টদেরকে বা একটা সমষ্টিকে আপনি বঞ্চিত করবেন, এটা কতটা যুক্তি? রাজুল, ধন্যবাদ। আমরা আরেকটি বিরতির পর ফিরে এসে নিয়ে আরো আলোচনা করব। বৈষম্যের বিষয়টি এসেছে একজন দর্শকের টেলিফোনে, সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনা চালিয়ে যাব একটি বিরতির পর।